হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি ইরানের। বুধবারের মধ্যে চুক্তির সম্ভাবনা, বললেন মার্কিন অর্থমন্ত্রী। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি ওয়াশিংটন। হামাস পুরোপুরি অস্ত্র জমা না দিলে গাজা ছাড়বে না ইসরায়েলি বাহিনী, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার 2 পরিবারের 112 সদস্যের জানাজা, চোখের পানিতে দাফন। রোমে লেবানন ইসরায়েলের প্রথম দফার আলোচনা শেষ। যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট জবাব নেই তেল আবিবের, দাবি বৈরুতের। সংলাপের মধ্যেই আগ্রাসনে অব্যাহত দখলদার বাহিনীর। এবং দাবানলে বিপর্যস্ত ইউরোপ আমেরিকা। ওয়াশিংটনের স্পোকেনে ক্ষতিগ্রস্ত 700-র বেশি ভবন। গ্রিস, নেদারল্যান্ডস, ফ্রান্সেও পড়ছে জনপদ। এবারের আলোচনায় শেষ সুযোগ। ইরান কি ট্রাম্পের হুমকি? মার্কিন নৌ অবরোধ নিয়ে তেহরানের পাল্টা হুঙ্কার। যুদ্ধেই কি সমাধান? হুঙ্কার আমলে না নিলে ইরানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে আমেরিকা? যে ভুল এড়িয়ে এখনো তুলনামূলক নিরাপদে আছেন ট্রাম্প। ইসরায়েলকে সুরক্ষা দিতে মার্কিন অস্ত্রের মজুদে টান। পেন্টাগনের গোপন তথ্য ফাঁস। দলে দলে দেশ ছাড়ছেন কেন ইসরায়েলিরা? এবার ইরানকে শেষ সুযোগ দেওয়ার হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ার করে বলেছেন, চলমান আলোচনায় সমঝোতা না হলে আর সুযোগ পাবে না তেহরান। এই হুঙ্কার আমলে নেওয়া তো দূরের কথা, বরং ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হামলা আর ক্ষয়ক্ষতির জন্য মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে তেহরান। আর মার্কিন প্রেসিডেন্টের কথিত শান্তি আলোচনার সত্যতাকে আবারও প্রশ্নের মুখে ফেলার মতো প্রতিক্রিয়া দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে কি আবার যুদ্ধে ফেরার প্রেক্ষাপট তৈরি হচ্ছে? কি বলছেন দুই পক্ষের মধ্যস্থতাকারী আরব নেতারা? অস্ত্রের লড়াইয়ে ইরানের কাছে বারবার নাস্তানাবুদ অবস্থা আড়াল করতে হঠাৎ করেই যুদ্ধ থামিয়ে আলোচনায় সমাধানের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আগাগোড়া অসত্য তথ্যে ভরা কথিত আলোচনার দাবি বেশিক্ষণ ধোপে টেকে না। যেন প্রতিবারই প্রেসিডেন্ট ট্রাম্পের বায়বীয় দাবির মুখে সপাটে চড় বসাচ্ছে ইরান। কোনো রাগঢাক না রেখে প্রায় প্রতিদিনই বিভিন্ন সুযোগে তেহরান জানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা চলছে না, যা গত 3 মাস ধরে ইরান আমেরিকা সমঝোতা খেলার পুনরাবৃত্তি বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত যার ফলাফল শূন্য। দড়ি টানাটানি চলছে যুদ্ধ আর শান্তির মধ্যে। সবশেষ গত রবিবার আবারও ইরানে পরিকল্পিত হামলা স্থগিতের ঘোষণা দিয়ে আলোচনা শুরুর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর 2 দিন ধরে ইরানকে বাগে আনতে ব্যর্থ হয়ে আবার শুরু করেছেন হুমকি ধামকি। চরম সতর্কবার্তা দিয়ে বলেছেন, সমঝোতা করতে ইরানের কাছে এবারের আলোচনাই শেষ সুযোগ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অন্যান্যদের সমর্থনে ইরানের সাথে আলোচনা চলছে। আলোচনায় অংশ নেয়া দেশগুলো ছাড়াও বিভিন্ন দেশের নেতারা ইরানকে শেষ সুযোগ দিতে আমাকে অনুরোধ জানিয়েছে। আমি এতে রাজি হয়েছি। তবে শেষ পর্যন্ত চুক্তি না হলে ইরান শিরচ্ছেদের মতো পরিস্থিতির মুখোমুখি হবে। সমঝোতা আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবির পক্ষে সাফাই দিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। আমরা একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছি। আলোচনার বর্তমান পরিস্থিতি বলতে গেলে এখন দুই পক্ষকেই আলোচনায় ফেরানোর চেষ্টা করছি। মধ্যস্থতাকারী হিসেবে কাতার, পাকিস্তান আর ওমান একসাথে কাজ করছে। আমরা দুই পক্ষের বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছি। বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনার খবর অস্বীকার করেছে খামেনির দেশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আবারও জানিয়েছেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের লক্ষ্যে একটি অস্থায়ী পথ নিয়ে ওমানের সাথে আলোচনা চলছে। হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের অবৈধ নৌ অবরোধ তুলে না নিলে মার্কিন জাহাজ ও সেনাবাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়বে বলে হুঁশিয়ার করেছেন ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। এদিকে কিয়েভের পক্ষ থেকে ক্ষমা চাওয়া গ্রহণ করে পূর্ব ঘোষিত ইউক্রেনের 3টি অবস্থানে হামলার পরিকল্পনা আপাতত বাতিল হয়েছে বলে আশ্বস্ত করেছে তেহরান। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলার জবাবে এই হুমকি দিয়েছিল ইরান, যার মধ্য দিয়ে যুদ্ধের 5 মাস পরও সামরিক সক্ষমতা অটুট থাকার বার্তা দিয়েছিল তেহরান। ঘোলাটে এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশে দেশে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় না তেহরান, তবে দেশের সীমান্ত রক্ষায় ইরানিরা এক চুল পরিমাণ ছাড় দেবে না বলেও সতর্ক করেছেন তিনি।
আপাতত ইরান আমেরিকার মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকলেও কিছুতেই থামছে না সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত। মঙ্গলবার ইয়েমেন থেকে সৌদির দক্ষিণ নাজরান বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সাদা ও হাজ্জা প্রদেশের ওপর দিয়ে সৌদি ড্রোন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করার জবাব এটি। হরমুজ প্রণালী ঘিরে ওমানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছে ইরান। এই আলোচনায় নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে ওয়াশিংটন। আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে শিগগিরই সমঝোতার আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। ইরানে হামলা বন্ধ থাকার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে হরমুজ প্রণালী ঘিরে। ইরান জানায়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্মাণে ওমানের সঙ্গে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। ভবিষ্যতে প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যৌথ একটি ব্যবস্থা গড়ে তোলাই এ আলোচনার মূল লক্ষ্য বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে ওয়াশিংটন বলছে, এই প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, চূড়ান্ত সমঝোতা না হলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে একটি খসড়া সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা চলছে। আলোচনায় ইরানের পক্ষ থেকে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিনিময়ে দেশটির বন্দর সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ সমঝোতা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অচলাবস্থার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার পথও উন্মুক্ত হতে পারে। তবে নৌপথের নিয়ন্ত্রণ, টোল আদায় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। হরমুজ প্রণালীতে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 4% কমেছে। তবে আলোচনার ইতিবাচক অগ্রগতির মধ্যেও নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি। ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নাবিক নিখোঁজ রয়েছেন। এদিকে ইরানকে সেই সুযোগ দেওয়ার হুঙ্কার দিলেও যুদ্ধের ময়দান থেকে মান সম্মান নিয়ে সরে যাওয়ার কোনো পরিকল্পনা প্রস্তুত রেখেছেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানকে হুমকি দেওয়ার পর থেকেই এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের মতে, ভিন দেশে যুদ্ধ করতে গিয়ে পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্টদের করা গুরুতর একটি ভুল থেকে এখনো নিজেকে সামনে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কি সেই ভুল? ট্রাম্পের হুঙ্কার আমলে না নিলে ইরানে মার্কিন স্থল অভিযানের আশঙ্কা আছে কি? ইরান যুদ্ধ শুরুর পর 5 মাস পেরিয়ে 6ষ্ঠ মাস চলছে। এই মধ্যবর্তী সময়ে যুদ্ধবিরতি কার্যকর আর শান্তি আলোচনায় অগ্রগতির দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কথারই বরখেলাপ করছেন নিয়মিত। সিদ্ধান্তে অটুট থাকতে না পারায় ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। প্রবল প্রতিরোধে নাস্তানাবুদ হয়ে সাময়িক বিরতিতে গেছে চাপিয়ে দেওয়া যুদ্ধ। এই ঘটনাক্রম ঢুকে পড়েছে অন্তহীন এক চক্রে। এতে খুব ভালোভাবেই ফেঁসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। একদিকে পরাশক্তি আমেরিকার সামরিক সক্ষমতার দম্ভ, অন্যদিকে ইরানের হার না মানা লড়াকু মানসিকতা। না পারছেন যুদ্ধে জিততে, না পারছেন পিছু হটতে। সিদ্ধান্ত গ্রহণে দোদল্যমান অবস্থায় থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে পূর্বসূরিদের তুলনায় কিছুটা এগিয়ে রেখেছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলেও কেন তিনি তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছেন? অনিশ্চিত গন্তব্যের এই যুদ্ধে কোন ভুলটি তিনি এখনো করেননি? মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বিশ্লেষকরা বলেছেন, ভিয়েতনাম, ইরাক আর আফগানিস্তানে মার্কিন অভিযানের মতো ভুল থেকে নিজেকে এখনো সামলে রাখতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে স্থল অভিযান মানে এমন এক যুদ্ধে আটকে যাওয়া যেখানে আমেরিকার জন্য টিকে থাকা প্রায় অসম্ভব। 70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন জানতেন যুদ্ধে জেতা কঠিন। তবুও আমেরিকানদের অহংকার রক্ষার জেদে তরুণ সেনাদের পাঠান ভিয়েতনামে, যার ফলাফল আজও মার্কিনীদের জন্য দগদগে এক ক্ষত। সে সময় নিহত হয় হাজার হাজার মার্কিন সেনা, যার প্রভাব এতটাই প্রবল ছিল যে মার্কিন রাজনীতি থেকে মুছে যায় প্রেসিডেন্ট জনসনের নাম। উত্তরাধিকার সূত্রে ভিয়েতনাম যুদ্ধের নিয়ন্ত্রণ পাওয়া প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হামলার পরিধি আরও বাড়ান। বেদম মার খেয়ে তল্পিতল্পা গুটিয়ে পালিয়ে বাঁচে মার্কিন বাহিনী।
প্রায় 3 দশক পর ইরাকে একই ভুল করে বসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আফগানিস্তানে এই ভুলের চক্র থেকে শিক্ষা নিয়ে নির্বাচনের আগে যুদ্ধবিরোধী প্রচার চালিয়ে ভোটারদের আশ্বস্ত করেছেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে যুদ্ধে আমেরিকার লাভ নেই, জেতা সম্ভব নয়, সেই যুদ্ধের পথও মারাবেন না। ইরান যুদ্ধের কঠিন এই পরীক্ষায় কি করবেন প্রেসিডেন্ট ট্রাম্প? কোন সব বিকল্প পথ খোলা আছে তার সামনে? সবচেয়ে সম্ভাব্য পথ হতে পারে বর্তমান কৌশলেই পরিস্থিতি সামলে এগিয়ে যাওয়া, অর্থাৎ নিয়মিত বিরতিতে বিমান হামলা, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করা আর কূটনৈতিক চাপ বহাল রাখা। এতে দীর্ঘকাল চলবে যুদ্ধ। লজ্জাজনক পরাজয় এড়ানো গেলেও জয় পাবে না কোনো পক্ষই। যদিও এর কুপ্রভাব সামলাতে হবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আর অর্থনীতিকে। যুদ্ধ দীর্ঘকাল চললে মার্কিনীদের উপর চেপে বসবে অর্থনৈতিক দুর্দশার বোঝা। একই সাথে বাড়বে মার্কিন সেনা হতাহতের ঝুঁকি। ইরানের স্থল অভিযান ও বেসামরিক স্থাপনায় সর্বাত্মক হামলা হলে পাল্টা প্রতিরোধে যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা উপসাগরীয় অঞ্চলে। রক্ষা পাবে না এতদিন যুদ্ধের তীব্র আঁচ থেকে তুলনামূলক সুরক্ষিত থাকা দেশগুলো। পরিস্থিতি এমন হলে মার্কিন প্রেসিডেন্টের পাশ থেকে ধীরে ধীরে সরে যেতে পারেন আরব মিত্ররা। কারণ উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো চায় না যুদ্ধ দীর্ঘতর হোক। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন, সৌদি আরব, ওমান, কাতার সহ ওই অঞ্চলের মুসলিম দেশগুলোর বেশিরভাগই যুদ্ধের ক্ষতি বহন করতে চায় না। তারা চায় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত বিপাকে জড়িয়ে পড়ার পেছনে ইসরায়েলের উস্কানি আর সূক্ষ্ম চক্রান্তকেও দুষছেন কোনো বিশ্লেষক। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মান সম্মানকে প্রশ্নের মুখে ফেলে দেয়া এই যুদ্ধে একটা পথই খোলা রেখেছে তেহরান, আর তা হচ্ছে ইরানের দাবি মেনে আলোচনায় ভর করে যুদ্ধের ইতি টেনে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেয়া। আর তা না হলে চলবে অন্তহীন এক যুদ্ধ, যার উপহার হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের অবধারিতভাবে কপালে জুটবে মার্কিন সেনাদের প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং নির্বাচনের আগে জনপ্রিয়তার অপ্রত্যাশিত ধস। যদিও কারো কারো ধারণা, ইরানের দাবি মেনে যুদ্ধ থেকে সরলে মুখ লুকানোর জায়গা পাবেন না মার্কিন প্রেসিডেন্ট। ভেঙে চুরমার হবে পরাশক্তি আমেরিকার দম্ভের দেয়াল। তাই তুলনামূলক কম মাসুল দিতে হয় এমন পথে এগুনো ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর বিকল্প নেই। আরবাইন উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে হাজারো শোকাহত মানুষের ঢল নেমেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির প্রেক্ষাপটে এবারের শোক সমাবেশ পেয়েছে ভিন্ন মাত্রা। সমাবেশে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে তেহরানের রাজপথ। আশুরার 40 দিন পর পালিত পবিত্র আরবাইন উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোক মিছিল। কালো পোশাকে হাজারো মানুষ রাজধানী কেন্দ্র থেকে দক্ষিণাঞ্চলে একটি শিয়া পবিত্র মাজার পর্যন্ত প্রায় 20 কিলোমিটার পথ হেঁটে শোকযাত্রায় অংশ নেন। ইমাম হোসাইন এবং কারবালার শহীদদের স্মরণে এই আয়োজন শিয়া মুসলিমদের অন্যতম ধর্মীয় বৃহৎ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর আরবাইন উপলক্ষে লাখো তীর্থযাত্রী ইরাকের কারবালায় সমবেত হন। তবে যারা সেখানে যেতে পারেন না, তারা ইরানের বিভিন্ন শহরে একই ধরনের শোক সমাবেশের আয়োজন করেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও ব্যাপক অংশগ্রহণে আরবাইনের কর্মসূচি পালিত হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নতুন করে বিমান হামলার হুমকির প্রেক্ষাপটে এবারের সমাবেশ রাজনৈতিক তাৎপর্য পেয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে ইংরেজি ও ফরাসি ভাষার প্ল্যাকেট বহন করেন। শোক সমাবেশ জুড়ে অংশগ্রহণকারীদের জন্য স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে খাবার, পানীয় এবং বিভিন্ন সেবার ব্যবস্থা করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি আরবাইনকে শিয়া মুসলিমদের ঐক্য, সংহতি এবং আত্মত্যাগের চেতনার শক্তিশালী প্রতীক হিসেবেও দেখা হয়। এবারে এই সমাবেশেও সেই ধর্মীয় আবেগের সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক বার্তাও স্পষ্টভাবে উঠে এসেছে। হামাস পুরোপুরি নিরস্ত্র না হলে ইসরায়েলি বাহিনী গাজা ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে চলমান হামলার মধ্যে এবার গুলিবিদ্ধ হয়েছে অস্থায়ী তাঁবুর স্কুলে পড়তে থাকা এক শিক্ষার্থী। জাতিসংঘ বলছে, শিশুদের শেখার স্থানও আর নিরাপদ নয়। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মরদেহ আটকে থাকার দাবি গাজার সিভিল ডিফেন্সের। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় 2 পরিবারের 112 সদস্যের মরদেহ। স্বজনদের কান্নার শোকার্ত পরিবেশে দাফনের ব্যবস্থা করা হয় মরদেহগুলো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রের হাতে নেই। ইসরায়েলিদের বুকে কাঁপন ধরিয়ে দেয়া এমন আতঙ্কজনক খবর দিয়ে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় এক জেনারেল। যদিও এটি ছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনে পাঠানো গোপন এক বার্তা। এটি ফাঁস হয়ে পড়ায়
তোলপাড় চলছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র সরকারের অন্দরমহলে। যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের সুরক্ষা এভাবে হুমকিতে পড়ার পেছনে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল পরিবর্তনের দিকে ইঙ্গিত করেছেন অনেক বিশ্লেষক। যে অস্ত্রের ঝনঝনানিতে বিশ্বজুড়ে একচ্ছত্র দাপট দেখায় মার্কিন যুক্তরাষ্ট্র, আজ সেই মহাশক্তিধরের ভাণ্ডারেই টান পড়েছে। বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারই এখন ফুরিয়ে যাওয়ার শঙ্কায়। ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো এক গোপন বার্তা ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষায় দীর্ঘদিন ধরে পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের 5টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এসব জাহাজে শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু ইরানে অবরোধ জারির কারণে মার্কিন সামরিক সম্পদ এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকুইচ সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ছড়িয়ে পড়েছে। এতে ইসরায়েলকে প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সক্ষমতা কমে যেতে পারে। অস্ত্র সংকটের কারণে ইউরোপে অবস্থানরত মার্কিন বাহিনীকে ইসরায়েলের পরিবর্তে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হতে পারে বলে জানিয়েছেন গ্রিনকুইচ। সামরিক সরঞ্জামের জৌলুস দেখানো মার্কিন বাহিনী কেন এমন অস্ত্র সংকটে, তারই বিশ্লেষণ করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। 31 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ কমে আসার পেছনে একাধিক কারণ উল্লেখ করে সংস্থাটি, যেখানে ইরান যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল পরিবর্তনকেও দায়ী করা হয়। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন সামরিক কৌশল বদলে যায়। সোভিয়েত ইউনিয়নের মতো বিশাল শক্তির বিরুদ্ধে লড়ার প্রস্তুতি ছেড়ে ছোট আঞ্চলিক শত্রু মোকাবেলা করার দিকে মনোযোগ দেয় যুক্তরাষ্ট্র। ফলে দীর্ঘমেয়াদে বিপুল অস্ত্র বানিয়ে রাখার কৌশল থেকে সরে আসে তারা। 1993 সালে মার্কিন প্রতিরক্ষা বাজেট কমাতে 51টি বড় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান কমিয়ে মাত্র 5টিতে নিয়ে আসা হয়। ফলে হঠাৎ করে যুদ্ধের প্রয়োজনে উৎপাদন বাড়িয়ে দেওয়ার কোনো অতিরিক্ত সুযোগ তাদের কারখানায় রাখা হয়নি। মার্কিন সামরিক বাজেটে এখন ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদের চেয়ে বড় বড় প্ল্যাটফর্ম যেমন যুদ্ধবিমান, রণতরী ও ট্যাঙ্কের গুরুত্ব বেশি দেওয়া হয়, কেননা এসব শত্রু দমনে প্রদর্শনমুখী ভূমিকা রাখে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র তৈরি করে কোনো বাংকারে ফেলে রাখতে হয়, তাই বাজেটের সময় বারবার মিসাইল বা গোলাবারুদের বরাদ্দ কমানো হয়েছে। চলমান পরিস্থিতির জন্য মার্কিন বাহিনীর কিছু অস্ত্র অবশিষ্ট আছে, তবে তা পর্যাপ্ত নয়। ফলে অস্ত্রের উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো বড় পরাশক্তির সাথে সংঘাত বাঁধলে যুক্তরাষ্ট্র চরম সংকটে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মস্কো ও কিয়েভের মধ্যে আরও তীব্র হয়েছে পাল্টাপাল্টি হামলা। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে অব্যাহত রয়েছে রুশ বাহিনীর হামলাও। সুমি অঞ্চলে গাইডেড বোমা হামলায় শিশুসহ 5 জন প্রাণ হারিয়েছেন। খার্কিভ, ক্রামাতরস্ক ও ওরেসা অঞ্চলেও আবাসিক ভবন, দোকানপাট ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভ অঞ্চলের আরও 2টি বসতির নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ সেনারা। এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, গেল 24 সংঘর্ষে তারা রুশ বাহিনীর একাধিক আক্রমণ প্রতিহত করেছে। মিত্রদের কাছ থেকেই এবার কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের মামলায় শেষ পর্যন্ত অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তার প্রশাসন। আদালতে যথেষ্ট প্রমাণ না থাকায় প্রশাসন এর সিদ্ধান্ত নিলেও ট্রাম্প প্রকাশ্যেই এর সমালোচনা করেন। একই সময়ে সিনেটেও ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থীকে ঘিরে আপত্তি তোলেন রিপাবলিকান দলেরই কয়েকজন প্রভাবশালী সিনেটর। শেষ পর্যন্ত সমঝোতার পথে বেছে নিতে হলেও ট্রাম্পের ইঙ্গিত বিতর্কিত এই উদ্যোগ থেকে তিনি সরে যাচ্ছেন না। এছাড়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে ইরান যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থা ঘিরে। ট্রাম্পের দাবি তেহরান আলোচনায় আগ্রহী, তবে ইরান তা অস্বীকার করেছে। মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন নতুন কোনো সরাসরি আলোচনা এখনও নির্ধারিত হয়নি, যা ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা ইসরায়েলে এবার দেখা দিয়েছে নতুন সংকট। খোদ ইসরায়েলের গবেষণা বলছে দলে দলে দেশ ছাড়ছেন রেকর্ড সংখ্যক ইসরায়েলি। দেশত্যাগীদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ সহ উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর ব্যাপক উপস্থিতি বাড়াচ্ছে উদ্বেগ, যার গভীর প্রভাব পড়তে পারে অর্থনীতি, জনশক্তি আর জাতীয় নিরাপত্তায়। কোন আতঙ্কে দেশ ছাড়ার এমন হিড়িক? ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছেন কি তারা? দীর্ঘস্থায়ী যুদ্ধ ও সংঘাতের জেরে দেশ ছাড়ছে রেকর্ড সংখ্যক ইসরায়েলি। গাজা, লেবানন, ইরানে একের পর এক যুদ্ধের প্রেক্ষাপটে নাগরিকদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা ব্যাপক হারে বাড়ছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় বলা হয়েছে 2025 সালে প্রায় 45 থেকে 50 হাজার ইসরায়েলি দেশ ছেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে তা ভবিষ্যতে দেশটির নিরাপত্তা, অর্থনীতি এবং জনসংখ্যাগত ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় সতর্ক করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার বিশ্লেষণ অনুযায়ী 2023 ও 2024 সালে প্রায় 50 হাজার করে ইসরায়েলি অন্তত এক বছরের জন্য দেশ ছেড়েছিলেন। 2025 সালের সরকারি চূড়ান্ত তথ্য 2027 সালের আগে প্রকাশিত হবে না। তাই গবেষকরা ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ভ্রমণ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য চিত্র তুলে ধরেছেন। গবেষণায় দেখা যায় 2025 সালে প্রায় 90,922 জন ইসরায়েলি টানা অন্তত 3 মাসের জন্য দেশ ছেড়েছেন। 2024 সালে এই সংখ্যা ছিল 91,499 এবং 2023 সালে 86,509। গবেষকদের মতে 3 মাসের বেশি সময় বিদেশে থাকা মানুষের সংখ্যা এবং পরে অন্তত এক বছরের জন্য দেশ ত্যাগকারীদের মধ্যে অত্যন্ত শক্তিশালী পরিসংখ্যানগত সম্পর্ক রয়েছে। সেই ভিত্তিতেই তারা অনুমান করছেন 2025 সালে অন্তত 45 থেকে 50 হাজার ইসরায়েলি দীর্ঘমেয়াদে দেশ ছেড়েছেন। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে 2010 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 60,000 মানুষ 3 মাস বা তার বেশি সময়ের জন্য বিদেশে যেতেন। কিন্তু 2023 থেকে 2025 সালের 3 বছরে এমন ভ্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,68,509, যা এক দশক আগের একই সময়ের তুলনায় উদ্বেগজনক মাত্রায় বেশি।